একই সময় সেই ধরনের মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা আসা যাওয়াটা বাড়তে থাকুক, এবং তাতে আরো বেশি কিন্তু মানে এই যত কম যাওয়া হবে না, তত আপনার মাথায় কুবুদ্ধি ঢুকবে, আর তত আপনি ভ্রান্ত গুজবে প্রভাবিত হবে। সকলেই তারা চাইছেন, তাদের সবাইকে সবাই চাইছে, এর মুখে বললে তো হবে না, প্রমাণ দিতে হবে। প্রমাণটা কি? প্রমাণটা হচ্ছে ভোট। ভোটের মাধ্যমে প্রমাণ। এখন আওয়ামী লীগ 10 বছরে ফিরে আসতে পারবে না, নাকি 20 বছরেও পারবে না, সে আমি বলতে পারবো না। তবে হাসিনা ফিরছেন, এটা আমি বলছি। তাদের একটা তো উপলব্ধি আছে, সেই উপলব্ধি সম্পর্কে কেউ দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু উপলব্ধি আছে, সেই উপলব্ধিটা তারা একটা লিখিত আকারে প্রকাশ করতে চান, প্রকাশ করবেন। কিন্তু রূপায়ণ করতে গেলে সেটা নির্বাচিত পার্লামেন্টে রূপায়ণ করতে পারে। আগের ইতিহাস ভুলে যাচ্ছেন। বাংলাদেশকে কবে প্রথম শুল্কমুক্ত পণ্য রপ্তানি সুযোগ দিয়েছিল ভারত জানেন? 111 সরকারের সময়। খালেদার সময়ও না, হাসিনার সময়ও না। 111 যখন ছিল তখন দেওয়া হয়েছিল ডিউটি ফ্রি অ্যাক্সেস, সার্কের সম্মেলন থেকে, দিল্লিতে অনুষ্ঠিত। আপনাদের তখন প্রধান উপদেষ্টা এসেছিলেন। ফলে এইটা ভুল ধারণা। এরশাদের সময় সম্পর্ক ছিল। এরশাদের সময় তো আমি শুনেছি তিস্তা চুক্তির প্রাথমিক চুক্তি সই হয়ে গিয়েছিল, যেটা পরবর্তীকালে অন্য সরকার এগিয়ে নিয়ে যায়। জিয়াউর রহমানের সময় তো সার্ক তৈরি হলো, সে সময় তো রাজীব গান্ধী গিয়েছিলেন। সুতরাং কোন, অর্থাৎ তখন ভারতের স্বার্থ রক্ষিত হচ্ছিল। তাহলে আপনি বলবেন কি জিয়াউর রহমান ভারতের পায়ে পদানত হয়েছিলেন, নাকি সারেন্ডার করেছিলেন, নাকি এরশাদ সারেন্ডার করেছিলেন, নাকি সেনা প্রধান সারেন্ডার করেছিলেন? এবং এই যে থিওরিটা সারেন্ডার, আপনাদের একজন লেখক খুব চমৎকার বই লিখেছেন, আমি পড়ি, আমি বাংলাদেশ সব বই পড়ি, নাম বলছি না, বেচারা বিপদে পড়বেন না, বই প্রকাশিত আপনাদের এখানে পাওয়া যাচ্ছে। তিনি বলেছেন ভারত বাংলাদেশে যখনই কোনো চুক্তি হয় তখন মনে হয় বাংলাদেশকে বিক্রি করে দেওয়া হচ্ছে। বাংলাদেশ দেশটা এত সস্তা, খুব সহজে বিক্রি হয়ে যায়। তিনি কিন্তু আওয়ামী লীগ পন্থী লেখক নন বা সাংবাদিক নন, আমি তার কথা বলছি। আমি আওয়ামী লীগ পন্থী তো বলবেনি, ঠিক আছে, সেটা তিনিও লিখেছেন, যে বইটা পড়ে দেখবেন। বিএনপির সময় দুঃসময়, এরকম সম্ভবত নাম, বইটা লেখকের নাম বলছি না। সবাই ভারতের সাথে একটা ভালো সম্পর্ক রাখলে আমি বলছি রাখা সকলের, ভারতের জন্য না, ভারতেরও উচিত সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখা, তার সঙ্গে সম্পর্ক ভালো রাখা, বাংলাদেশের সঙ্গে ভারতেরও উচিত, আমি বলবো। ভারতের নিজের স্বার্থে এই যে ল্যান্ডলক আজকে সমস্ত বন্ধ হয়ে আছে, এতে কি ভালো হচ্ছে? সমস্ত আমি নিজে আইসিপি পোস্ট গুলোতে গিয়ে দেখে এসেছি, সেখানকার যে বর্ডার হাট যেগুলো ছিল, ওগুলো চমৎকার, দু দেশের মানুষের মধ্যে একটা জীবিকা চলতো, সেটা বন্ধ হয়ে গেছে। মানুষ তো ক্ষতিগ্রস্ত না। ওই যে কথায় আছে না, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। ব্যাপার যে তাদের জন্য তো এগুলো আবার যাতে স্বাভাবিক হয়, চালু হয়, সেটা হওয়াটা তো জরুরি। সেটা আমি বলবো ভারতও যেন চায়, ভারতও যেন সম্পূর্ণ আবার সেই একই সময় সেই ধরনের মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা আসা যাওয়াটা বাড়তে থাকুক, এবং তাতে আরো বেশি কিন্তু এই যত কম যাওয়া হবে না, তত আপনার মাথায় কুবুদ্ধি ঢুকবে, আর তত আপনি ভ্রান্ত গুজবে প্রভাবিত হবে। আমি যদি স্বয়ং আপনার ওখানে গিয়ে দেখে আসি, আমি বুঝবো যে এটা গুজব ছিল। আপনি যদি আমার এখানে আসেন, তাহলে আপনি এসে দেখবেন এটা গুজব ছিল। এই যাতায়াতের ব্যাপারটা চালু হওয়া উচিত বলে আমি মনে করি। একজন সাংবাদিক হিসেবে আপনার কাছে শেষ প্রশ্ন, যে আপনি কি মনে করেন ডক্টর ইউনূসের যে 1 বছরে অনেক ব্যর্থতাই, সফলতা থেকে ব্যর্থতা বেশি, এই ব্যর্থতাই কি আসলে হাসিনাকে আবার ফিরিয়ে আনার ব্যাপারে সহযোগিতা করবে কিনা? অনেকেই বলছে যে হাসিনা আসলে 10 বছরেও ফিরে আসতে পারবে না। এবং আমি দেখুন, আমি মনে করি ফিরে আসার ব্যাপারটা একটু নির্বাচনের মাধ্যমে ফিরে আসাটা, ক্ষমতা জোর করে দখল করা নয়, অভ্যুত্থানের মাধ্যমে। আমি 5ই আগস্টে যা ঘটেছে, একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, সেটা ঠিক আছে, কিন্তু সেটা কোনো সঠিক পথ হতে পারে। এবং ওই পথে যে ছাত্ররা তো কেবলমাত্র এখানে আন্দোলন করেছে তা না, পৃথিবীর বিভিন্ন দেশে আন্দোলন করেছে, আমাদের দেশেও করেছে, প্যারিসেও করেছে। তাদের নামগন্ধ আর ইতিহাসে খুঁজে পাবেন না। তারা নেই। আছেন কারা? আছেন রাজনৈতিক নেতারা, তারাই কিন্তু বেঁচে আছেন ইতিহাসে। আপনি কেউ মনে করতে পারবেন না যে উত্তর পূর্ব ভারত একসময় ছাত্র আন্দোলন কি কাণ্ড ঘটিয়েছিল, তাদের কি নেতার নাম ভুলে গেলেন। ফ্রান্সে যারা আন্দোলন করেছিল ছাত্র আন্দোলন, একজনের নাম বলতে পারবে। মেঘালয়ের যে ছাত্র আন্দোলনের বড় নেতা, আমি তার নাম জানি, কারণ তার সঙ্গে আমার দেখা হয়েছিল বলে, তার নাম কেউ সাধারণ মানুষ জানে না। ফলে এই ছাত্ররাই যে শেষ কথা বলবে, এটা সম্পূর্ণ ভুল কথা। শেষ কথা বলবে রাজনৈতিক দল, এবং সেই রাজনৈতিক দল ফিরে আসবে গণতান্ত্রিক। এরা তো রাজনৈতিক দল তৈরি করেছে ছাত্ররা, সুতরাং যদি পরীক্ষা হয়ে যাবে তাদের কতটা জনভিত্তি, জনশক্তি আছে। সকলেই তারা চাইছেন, তাদের সবাইকে সবাই চাইছে, এর মুখে বললে তো হবে না, প্রমাণ দিতে হবে। প্রমাণটা কি? প্রমাণটা হচ্ছে ভোট।
ভোটের মাধ্যমে গ্রহণ। এখন আওয়ামী লীগ 10 বছরে ফিরে আসতে পারবে না, নাকি 20 বছরেও পারবে না, সে আমি বলতে পারবো না। তবে হাসিনা ফিরছেন, এটা আমি বলতে, মানে ক্ষমতায় বলছি না, দেশে ফিরছেন বিচারের মুখোমুখি হওয়ার জন্য নাকি? চাই যা খুশি বলতে পারে, সেটা বলতেই অবশ্যই তার বিরুদ্ধে যখন বিচার হচ্ছে, বিচার তো হতেই হবে। তিনি যদি একজন ল অ্যাবাইডিং সিটিজেন হন, বিচারের মুখোমুখি হবে, মানুষ ঠিক করবে তারপরে। কিন্তু শেখ মুজিবুর রহমান তো আগরতলা ষড়যন্ত্র মামলায় হয়েছিল, তাতে কি আছে? এবং এতে করে মানে ভারতের একটা প্রত্যক্ষ সহযোগিতা থাকবে। ডক্টর ইউনূস যতই ভারতের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুক না কেন, সেই ব্যাপারে আসলে খুব একটা না, তারপর না, কোনো মানে নেই। তাহলে তো রিয়াজ হামিদুল্লাহকে গোটা উত্তর ভারতে ঘুরতে দেওয়া হতো না। তিনি যাকে ইউনূস বলেছিলেন ল্যান্ডলক, ল্যান্ডলক, তিনি নাকি বঙ্গোপসাগরের অভিভাবক, গার্জিয়ান। তিনি বোধহয় বুঝতে পারছেন না যে বাংলাদেশ গোটাটাই কিন্তু ল্যান্ডলক। সেটা বোঝা উচিত। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক না থাকলে কিন্তু বাংলাদেশটাই ল্যান্ডলক। আপনি যেতে পারবেন না কোথাও ভারতের সহযোগিতা ছাড়া। ভারতের সহযোগিতা ছাড়া বিমান নিয়ে উঠতে পারবে না। যেমন ভারত পাকিস্তানের সম্পর্কে এখন বহু বিমান বন্ধ আছে না। আপনি একটা আইডিয়াল সিনারিও চিন্তা করুন যে ভারত সিদ্ধান্ত নিল যে আকাশপথ বন্ধ করে দিচ্ছে, এবার আপনাদের বিমানগুলো কোথা থেকে উঠবে বা কোথা থেকে আসবে? ঢোকার জায়গাই তো নাই। ল্যান্ডলক কে? সুতরাং এই কথাগুলো মানে উনি আসলে রাজনীতির লোক নন, পড়াশোনা করা মানুষের লোক, ফলে সেই কারণে এত লোক ফেলেছেন। সেটা ভারত গুরুত্ব দিচ্ছে না ওনার কথাকে খুব একটা। উনি জানেন যে উনি একটু বয়স 80-র উপরে হলেও একটু ছেলে মানুষের কথা বলে, বয়স 80-র উপরে হলেও একটু ছেলে মানুষের মতো কথা বলে ফেলেছেন। তার জন্য রিয়াজ আহমদুল্লাহ তখন সেই ভ্রান্তিটা তো দূর করছে গিয়ে গিয়ে। চমৎকার ভূমিকা নিয়েছেন বাংলাদেশের হাই কমিশনার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি একজন ভারতীয় হিসেবে বলবো, তিনি অত্যন্ত উদ্যোগী হয়ে সম্পর্ক সম্পৃক্ত করার জন্য দারুণ উদ্যোগ নিয়েছেন। এটাতে ভারত তাকে সমর্থন করছে। এখন যদি তাকে দয়া করে আবার ভারতের এজেন্ট বলে গালি দেবেন না। এই কথাটা আসলে খুবই প্রচলন, এটা আপনি ভালোই বলেছেন। ভারতের এজেন্ট হয়ে যাচ্ছে, মানে আওয়ামী লীগের এজেন্ট, সমস্যা আর কি। খুবই মুহূর্তে মুহূর্তে আপনাদের তো আওয়ামী লীগের লোকেরা তাজউদ্দিন আহমদকেও ইন্ডিয়ার এজেন্ট বলেছে, তাই না? আবার রাজাকার, মুক্তিযুদ্ধ বিরোধী, মানে কিছু শব্দ আছে যে এগুলো খুব মানে মুহূর্তের মধ্যে মানুষ। সাদা জিনিসটা সাদা চোখে দেখা ভালো, এবং সেটার পেছনে কোনো ষড়যন্ত্র আছে হয়তো, এই দেখে কোনো লাভ নেই। দেখে লাভ নেই, কারণ তাতে অযথা না সম্পর্ক স্বাভাবিক করার কথা অনেক বাধা তৈরি হয়। এটুকুই বলতে পারি। ঘোষণাপত্র হওয়ার কথা, আপনার কি মনে হয় যে ঘোষণাপত্রে এমন কিছু আসবে? না, স্বাভাবিক, তাদের আন্দোলনের একটা পরিণতিতে একটা ঘটনা ঘটেছে, ঘটনার পরে তাদেরকে উপলব্ধি, তাদের একটা তো উপলব্ধি আছে, সেই উপলব্ধি সম্পর্কে কেউ দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু উপলব্ধি আছে, সেই উপলব্ধিটা তারা একটা লিখিত আকারে প্রকাশ করতে চান, প্রকাশ করবেন। কিন্তু রূপায়ণ করতে গেলে সেটা নির্বাচিত পার্লামেন্টে রূপায়ণ করতে পারে। কারণ এক্সিকিউটিভ ক্ষমতাতে আপনি ভারতে ওই হাড়ি ভাঙা আম পাঠাতে পারেন, কিন্তু তাই বলে আপনি সংবিধান বদলাতে পারেন। সংবিধান বদলাতে গেলে সংবিধান সভা লাগবে এবং পার্লামেন্ট লাগবে। পার্লামেন্ট মানে নির্বাচিত এমপি লাগবে। ফলে ঘোষণাপত্র তো একটা ইস্তাহার যেরকম প্রকাশিত হয় না রাজনৈতিক দলের, সেরকম একটা ঘোষণা, সনদ জুলাই ঘোষণা অবশ্যই একটা খুব বৃহৎ কাণ্ড ঘটেছে, বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এই 16 বছরের নির্বাচিত সরকারকে উৎখাত করতে করা গেছে। ফলে এটা তো নিঃসন্দেহে তাদের একটা উপলব্ধি আছে। উপলব্ধিটা তারা লিখিত আকারে বলবেন, একটা শ্বেতপত্র আমরা বলি, শ্বেতপত্র প্রকাশের। কিন্তু ওটার আইনি রূপ দিতে গেলে কিন্তু পার্লামেন্ট হবে। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।